স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সময়টা যত কম লাগে ততই শ্রেয়। রেভানকে আরেকটা সুযোগ দেওয়ার অর্থ নিজের পতন নিজে ডেকে আনা। নিঃশব্দ আসমান। বাদশাহ হাত তুলে 2 আঙুলে ইশারা করলেন। গো, গেট টু ইউর ওয়ার্ক। আই ওয়ান্ট রেজাল্ট অ্যাজ এ সুন অ্যাজ এ পসিবল। জি। মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে আসমান উল্টো ঘুরল। হেঁটে যেতে নিলেই পিছন থেকে আকাশ হঠাৎ বলে উঠল, আগামীকাল গুলশানে যাও। পাবলিক রেস্টরুমের সামনে এক জাপানিজকে পাবে। ফিনিশ হিম। দ্য নিউজ হেডলাইন শুড বি জাপানিজ রিপোর্টার ফাউন্ড ডেড ইনসাইড দ্য পাবলিক রেস্টরুম। ছোট্ট শব্দ উচ্চারণ করেই বেরিয়ে পড়ল আসমান, হাতে মোটা ফাইল। পরদিন গুলশানের বাইরের সড়ক, এখানেই রয়েছে পাবলিক রেস্টরুম। এতটা নিকটবর্তী হওয়ায় গুলশান বলেই চালিয়ে দিয়েছে আকাশ। সঙ্গে আনা ল্যাম্বরগিনির শরীর হেলান দিয়ে ফোন ঘাটছে আসমান। যদিও সে এখনকার এই ছোট্ট মিশনের কারণ জিজ্ঞেস করেনি, তবুও কোনো কিছুই ওর অজানা নয়। প্রতিদ্বন্দ্বী এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের জাপান ভিত্তিক এক চুক্তিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে জলঘোলা হয়ে আসছে দেশের ব্যবসায়িক অঙ্গনে। কাইতো হাকিমারু নামক এক জাপানিজ সাংবাদিক বাংলাদেশি প্রতিষ্ঠানটির দুর্নীতি তুলে ধরার প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করছে। এমন এক মুহূর্তে ওর জীবননাশ নিশ্চিতভাবে প্রতিষ্ঠানটির উপর হুমকি এবং অবশেষে বিলুপ্তির কারণ হবে। কেভি গ্রুপের প্রতিদ্বন্দ্বী বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না বললেই চলে। কাজটি খুব বেশি কঠিন নয়। আসমানকে এমন মিশনে পাঠিয়ে নিজের সব থেকে বড় হাতিয়ার ব্যবহার করার ইচ্ছা ছিল না বাদশা কায়সারের। তথাপি তিনি ঝুঁকে নিতে নারাজ। গুলশানের মতন এলাকার আশেপাশে এমন কাজ সূক্ষ্মভাবে সম্পন্ন করে অক্ষত বেরিয়ে আসা ওর জন্য অন্য কোনো অ্যাসিন নয়, বরং শুধুমাত্র আসমানের পক্ষেই সম্ভব। ফোনের দিকে চেয়ে রইলেও অভিজ্ঞ আসমানের দৃষ্টি চারদিকে নজর বুলিয়ে চলছে। 10 মিনিটের মাঝেই ওর টার্গেট উপস্থিত হলো। বাইকে সমস্ত পোশাক জুড়ে কাদা লেগে রয়েছে। বৃষ্টি হয়নি গতকাল। গুলশান এলাকায় কাদা পানি সৃষ্টির ঘটনা দুর্লভ। ব্যবস্থাটি আগে থেকেই প্রস্তুত ছিল। পকেটে ফোন ভরে আঙুল মোটকে অগ্রসর হলো আসমান। সময় হয়েছে কাজে লাগার। কাইতো প্রবেশের আগেই ভেতরে আসমান প্রবেশ করলো। পাবলিক রেস্টরুম সাধারণত এতটা ঝকঝকে তকতকে হয় না, অন্তত এদেশে তো নয়। নেহাত অভিজাত এলাকা বলে সমাজ ব্যবস্থা এথায় ভিন্ন। মেন্স সেকশনে গিয়ে সম্পূর্ণ ফাঁকা জায়গায় দরজার ভিতর ঢুকে পড়ল সে। কিছুক্ষণ পরেই টাইলসের দেওয়ালে প্রতিধ্বনিত হলো জুতোর শব্দ। অতঃপর বেসিনের ট্যাপ থেকে গড়াতে থাকলো পানি। কাইতো এসেছে। হালকা একটু উকি দিল আসমান। নিজের মাস্ক ঠিকঠাক করে চোখে পড়ল সানগ্লাস। সরাসরি গিয়ে কাইতোর কাঁধে হাত রাখল। এক্সকিউজ মি। পিছন ঘুরতেই কাইতোর মুখে চেপে বসলো আসমানের গ্লাভস পরিহিত হাত। আতঙ্কিত দৃষ্টিতে কিছু বুঝে ওঠার আগেই ঘাতকের হাতে উঠে এলো টিজার। বৈদ্যুতিক শক প্রদানকারী যন্ত্রটি ওর ঘাড় বরাবর ছুঁয়ে দেওয়ার আগেই অতর্কিতে পদধ্বনি আসমানকে কিঞ্চিত হতচকিত করে তুলল। অভিজ্ঞ শ্রবণেন্দ্রিয় জানান দিচ্ছে পদক্ষেপ কোনো মেয়ের, কিন্তু পুরুষদের সেকশনে মেয়ে। চিন্তার সময় নেই। একটানে কাইতো সমেত টয়লেটে ঢুকে পড়ে দরজা আটকে দিল আসমান। রুদ্ধশ্বাস হয়ে অপেক্ষা করতে থাকলো। কাইতো ওর বাহু ধরে ছটফট করছে ছাড়া পাবার উদ্দেশ্যে। তাতে যে শব্দ সৃষ্টি হচ্ছে তা কিভাবে ধামাচাপা দেবে? ভাবতে ভাবতে শক্ত শোলের শব্দ প্রতিধ্বনিত হলো দেওয়ালে দেওয়ালে। এগিয়ে এলো এক নারী মূর্তি। দরজার নিচ থেকে ওর কালো 3 ইঞ্চি হিল স্পষ্ট নজরে এলো। ট্যাপ ছাড়ল সে। পানির কলকল ধ্বনিকে ছাপিয়ে গেল কাইতোর মৃদু গোঙানি। অশ্রু ঝরছে বেচারার নয়ন থেকে। সহসাই ফিরে তাকালো তরুণী। এক মুহূর্ত সময়ও ব্যয় করল না আসমান। শক দেওয়া সম্ভব নয়, ধস্তাধস্তি হতে পারে, তাই সজোরে আঘাত হানল ঘাড় বরাবর। পুনরায় গোঙানি তুলে ওর আলিঙ্গনে নিথর হয়ে পড়ল সাংবাদিক কাইতো। অতঃপর কয়েক সেকেন্ড প্রগাঢ় নীরবতা। আসমানের মনে হলো যেন নিজের নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে। কোনো মিশনে এতটা বিচলিত হয়ে পড়েনি সে এর আগে। এই রমণী যদি কিছু আন্দাজ না করে তবেই শ্রেয়। যদি করে থাকে তাহলে ওর জীবনে আজরাইলের ভূমিকায় পদার্পণ করা ছাড়া
আসমানের করার আর কিছুই থাকবে না। আপনি কাঁদছেন? কণ্ঠর স্বরটি যেন অমৃত মিষ্টিত, কর্ণগহ্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে সুধা ভর্ষণ করে, প্রশান্তির প্রষ্টবন দিয়ে ছড়িয়ে দেয় অঙ্গ প্রত্যঙ্গ। তবু নিটল আসমান। ভালো মেয়েটি ভাবছে সে একা একা লুকিয়ে কাঁদছে। মৃদু কণ্ঠে ফোপানির মতন আওয়াজ তুলল আসমান। ধীরে ধীরে কায়তুকে ঠেকিয়ে রাখলো টয়লেট সিটের উপর। ওপাশ থেকে নীরবতা। নিশ্চয়ই মেয়েটি চলে যাবে। একজন পুরুষ কাঁদছে এমন স্থানে অবস্থান করে নিজের সময় অপচয় করার অর্থ হয় না, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে কিছুক্ষণ বাদেই কণ্ঠস্বরটি পুনরায় ধ্বনিত হলো। দরজা নিচে তাকান, টিস্যু দিয়েছি। সত্যি সত্যি টিস্যুর প্যাকেট লক্ষ্য করলো আসমান। নিঃশব্দে তা হাতে তুলে নিল। চেয়ে থাকলো ফ্যালফ্যাল করে। চোখ মুছুন, কাঁদবেন না। আপনার চোখের পানির মূল্য অনেক। অপচয়ের আগে ভেবে দেখবেন যা ঘটেছে তা আপনার চোখের পানি লাভ করার উপযুক্ত কিনা। মেয়েটি কি বদ্ধ উন্মাদ? পাবলিক রেস্টরুমে দাঁড়িয়ে অচেনা অজানা এক পুরুষের সঙ্গে খিচুড়ি আলাপ জুড়েছে। মৃদু হাসির শব্দ ভেসে এলো উপাস থেকে, যা মুহূর্তে আসমানের পর্বত সমান নিটল অবয়বে মায়াবী আচ্ছাদনের জাল বিছিয়ে দিল। কি ভাবছেন আমি পাগল? আপনার সঙ্গে খেজুরে আলাপ জুড়েছি? এতক্ষণ টিস্যু স্পর্শ না করলেও এই কথাগুলো শোভন করেই আসমান টিস্যু তুলে কপালে ছোঁয়ালো, মুছে নিল জমাকৃত দুফোঁটা ঘাম। উত্থান পতনের নামই জীবন। এখন যে রাজা, পরের দিন সে ফকির, আবার এখন যে গোলাম, পরের দিন সে মালিক। আপনি এখন না হয় ফকির হয়েছেন, কিন্তু তাই বলে পরের দিন রাজা হওয়ার আগেই যদি কেটে কেটে সব একসা করে ফেলেন তাহলে কিছু হলো? রূপকথার গল্পে কোনো দিন শুনিনি কোনো রানী কোনো ছিচ কাঁদুনে রাজাকে বিয়ে করেছে। রাজাদের অধিকাংশই হয় দুঃসাহসী, না হয় লড়াকু সৈনিক ছিল। নিজের অজান্তেই কণ্ঠনালী বেয়ে হাসির উৎকীর্ণ ঘটল আসমানে। তা সে দমন করল জোরপূর্বক কাশির শব্দ দিয়ে। তাতে ওপাশ থেকে পুনরায় হাসির প্রভাব ভেসে এলো। আপনি হাসছেন? হুম। হাসুন হাসুন, লজ্জা কিসের? হাসতে কোনো ক্ষতি নেই। নিজের অশ্রু যেমন সংবরণ করে রাখতে হয়, তেমন হাসির ধারা সর্বদা বজায় রাখতে হয়। একজন মনীষী বলেছেন, দয়া করে কোন মনীষী জিজ্ঞেস করবেন না, না হলে 3 ইডিয়টস মুভির মতো বলবো, বাবা রণছোড় দাস ছানছের। হাসলো আসমান। কোনো প্রকার লুকোচুরির চেষ্টা নেই। ওপাশের মানুষটি অনুধাবন করছে নিশ্চয়ই যে সেই নিজের কথার জাদুতে কাউকে হাসাতে পারছে। বাস্তব জীবনের মতোই যেন রং বদলালো মেয়েটি। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। আমরা কখনোই নিজের যন্ত্রণাটুকু কাউকে অনুধাবন করতে দিতে চাই না। জীবনের এমন সময় থাকে যখন গিয়ে মনে হয় যে আর পারছি না, আর সম্ভব নয়। নিজেকে লুকিয়ে রাখতে রাখতে আমি ক্লান্ত। তখনই আমরা ভেঙে পড়ি। স্থান কাল পাত্র ভেদে, সেটা হোক না কোনো পাবলিক রেস্টরুম, একান্তে কেঁদে নিজেকে উজাড় করতে চাই, ভর্ৎসনা করতে চাই আপন সত্তাকে। আসমান অনুভব করলো মেয়েটি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে। দূর থেকেও অদ্ভুত এক অনুভূতির উষ্ণতা ছেয়ে গেল তাকে। এক মনে শুনে যাচ্ছে সে অচেনা অজানা কোনো এক রমণীর বক্তব্য, যা ওর চরিত্রের সঙ্গে সম্পূর্ণ বেমানান। তবুও ভালো লাগছে ওর। মেয়েটির সম্মোহনী কণ্ঠে অদ্ভুত এক জাদু রয়েছে, যা প্রশান্তি ছড়ায় হৃদয়ে। কষ্ট পেয়ে লাভ নেই কোনো। জীবন চলবে নিজের আপন গতিতে। আমি জানি না আপনার সঙ্গে কি হয়েছে, কেনই বা হয়েছে। শুধু এইটুকু বলতে পারি যে যা হয়েছে তা কোনোদিন ভুলবেন না। হতচকিত হয়ে পড়ল আসমান। এই রমণী পুনরায় তাকে ধাঁধায় ফেলে দিয়েছে। কি ভেবেছিলেন বলবো সব ভুলে যান? তা কোনোদিন সম্ভব নয়। আমি জানি মানুষ যদি নিজের যন্ত্রণা ভুলে যেতে পারতো, তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ কখনো দুঃখেই থাকতো না। চারিদিকে থাকতো শুধু সুখ এবং শান্তি। মনোযোগ সহকারে শুনতে শুনতে আনমনে দরজায় হেলান দিল আসমান। এক দরজার দুপাশে অবস্থানরত দুটি সত্তা, একে অপরের নিকট অদৃশ্য, অদেখা, অজানা অচেনা অস্তিত্ব। তবুও পুরো দরজা ভেদ করে নিদারুণ এক প্রশান্তিদায়ক উষ্ণতা ছেয়ে যাচ্ছে শরীরকে। শরীর ছাড়িয়ে চলেছে অন্তর পর্যন্ত। তাই বলছি,
যা হয়েছে তা মনে রাখুন, স্মরণে রাখুন, অতঃপর মোকাবেলা করুন। কখনো ভুলে যাবেন না নিজের চোখের অশ্রুর কারণ। ঘুরে দাঁড়ান পুনরায়, একবার মুখ থুবড়ে পড়বেন, 10 বার উঠে দাঁড়াবেন। জীবনে আমরা অনেক সময় এমন এক প্রান্তে পৌঁছাই যখন মনে হয় সামনে বুঝি আর কোনো পথ অবশিষ্ট নেই, অথচ সেখানেই স্রষ্টার তৈরি ভিন্ন পথ আপনার জন্য প্রস্তুত। বিকল্প খুঁজে বের করুন, নিজেকে সুখী করুন। পাবলিক রেস্টরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে জীবন বিজ্ঞানের বাণী শোনাচ্ছি, রাস্তার পাগলি ভাববেন না। হতে পারে আমি হিমালয় ফেরত কোনো বহুরূপী সন্ন্যাসী, আপনাকে নিজের জীবন দর্শনের আশীর্বাদ দান করছি। জি মাতা হরহরিণী হিমালয়া দেবী। উপলব্ধি করার আগেই আসমানের কণ্ঠ থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্গত হলো শব্দগুচ্ছ। স্তব্ধ হয়ে থাকলো নিজেই, ঠোক গেল আপন মনে। এটা কি হলো? মেয়েটির হাসিতে ওর অন্তরের অস্বস্তি নিমেষে উধাও হয়ে গেল। একদম ঠিক। মেয়েটি সরে দাঁড়িয়েছে না দেখেও স্পষ্ট অনুভব করলো আসমান, নিজেকে কেমন শীতল শীতল অনুভূত হচ্ছে। যাকে আমার জ্ঞান বিলানো শেষ, বিদায় জানানোর পালা। জুতোর শব্দ, হেঁটে চলে যাচ্ছে সে। আসমান স্থির হয়ে থাকলো, দরজা খুলে অপর দিকে দৃষ্টিপাত করার অদম্য বাসনা দমন করলো নিজের সর্বশক্তি দিয়ে। মেয়েটি হঠাৎ থমকালো। বাই দ্য ওয়ে, মেন্স সেকশনে এসে বকবক করে গিয়েছি বলে উল্টো পাল্টা ভাববেন না। লেডিস সেকশনে কি যেন সমস্যা হয়েছে, মেরামতের কাজ চলছে। আমার জামায় কফি পড়ে গিয়েছিল, তাই ভাবলাম টুপ করে ঢুকে ধূপ করে পানি ছিটিয়ে বগার পার হয়ে যাব। ডোন্ট জাজ মি। আমি তো আর ভাবিনি আপনার মতন একজন হার্ট ব্রোকেন পাবলিক টয়লেটে বসে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবে। বিদায় বেলায়ও হাসির ফোয়ারা বিলিয়ে গেল, মন জুড়ে চেয়ে দিল সুখের আহ্বান। টিস্যুর দাম 50 টাকা। কোনো মসজিদে দান করে নিজের জীবনের জন্য প্রার্থনা করবেন, ওটা ফ্রি বিলাইনি। কি নিষ্ঠুর! আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আপনার কণ্ঠস্বর চমৎকার। রেডিও জকি হওয়ার চেষ্টা করবেন। ফ্রিতে টিস্যু না দিলেও উপদেশ দিলাম। জুতোর শব্দ ধীরে ধীরে বিলীন হয়ে গেল। অপরদিকে আসমান ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। ওর সামনে নিথর পড়ে রয়েছে মিশন, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। অযাচিত হৃদয় অজানা এক আবেশে ধকধক করছে, নয়ন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হাত ধরা টিস্যুর প্যাকেটের দিকে। ইতালির লিওনার্দো দা ভিঞ্চি ফ্লুমিচিনো বিমানবন্দর টার্মিনাল পেরিয়ে ঐতিহাসিক রোমের সড়কে পা রাখলো। দুপাশে দুহাত ছড়িয়ে মুক্ত বিহঙ্গের ন্যায় দীর্ঘশ্বাস গ্রহণ করলো নিহাত। ঘাড়ে হাত জড়িয়ে একবার এদিক আর একবার ওদিক ঘুরিয়ে প্রায় 12 ঘন্টা লম্বা ফ্লাইটের ধকল নিয়ন্ত্রণ করলো। গা হাত পা ঝাড়া দিতেই হাসি মুখে পিছন ঘুরল। ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসছে আসমান, হাতে লেদারের হ্যান্ডব্যাগ। নিহাদের লাগেজটাও সেই টেনে আনছে, সম্পূর্ণ অবয়ব আবৃত কালো জ্যাকেট এবং গাবাটিনে। উৎফুল্ল হয়ে ছুটল নিহাদ, বিস্তৃত হাসি ওর ছড়িয়েছে 2 চোয়ালে। শক্তিশালী পুরুষালী দেহের অধিকারী এক সুদর্শন ব্যক্তিকে রীতিমতো শিশুর মতন লাফিয়ে লাফিয়ে অপর এক ব্যক্তির নিকট এগোতে দেখে আশেপাশের কিছু মানুষ আপন মনে হাসল। না, তাদের বিষয়টি হাস্যকর নয়, বরং মনোমুগ্ধকর লাগছে। আসমান ভাই, পরীকে দেখেছ? আসমানের সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বক্তব্যে নিহাত থতমত খেয়ে গেল। পরি? ওহ, পুরান ঢাকার এক রাস্তার নেড়ি কুকুরের নাম। মিশনে গিয়ে তাকে 2 বছর আগে ডোবা থেকে উদ্ধার করেছিল আসমান। বর্তমানে এক পশু আবাস কেন্দ্রে রয়েছে। সবার অগোচরে তাকে দেখতে যায় এই অনুভূতিহীন পুরুষটি। আর কেউ অবহিত না হলেও নিহাত বরাবরের জন্যই ব্যতিক্রম। পরীকে কয়েকবার দেখেছে সে, গত 2 মাসে আগে 3টে বাচ্চাও নাকি দিয়েছে। হঠাৎ পরীর কথা কেন জিজ্ঞেস করছো? তোমাকে পরীর 2 নম্বর বাচ্চার মতন দেখতে লাগছে তাই। ফিক করে হেসে উঠে মাথার ধূসর রঙা চুলে আঙুল চালালো নিহাত। আসমানের অপমান ওর শরীরের মোটা চামড়ায় গোত্তা খেয়ে ফিরে যায় সর্বদা। বিস্তর হেসে সে শুধালো, এসব হলো স্টাইল ভাই, তুমি বুঝবে না। বুড়ো মানুষের মতন লাগছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
উফ, তুমি এত জ্বালাতন করো কেন? শান্তিতে চুলেও একটু কালার করতে পারবো না? ইতালি এসেছি, যদি একটা ইটালিয়ান পটিয়ে একলা থেকে দোকলা না হই, সমাজে মান সম্মান কিছু থাকবে আমার? সম্মানটা ছিল কবে? ভাই, ভ্রু কুচকে মুখ বাঁকিয়ে অভিমানের ভং করল নিহাত। তাতে মৃদু হাসির রেখায় আবর্তিত হলো আসমানের অধর্ষণা। মুহূর্তেই গোসা ভেঙে ওর হাতে নিজের মোবাইল ধরিয়ে নিহাত ছুটল সড়কের প্রান্তে। জলদি ভিডিওটা করে দাও। অপ্রস্তুত হয়ে পড়া আসমান এক মুহূর্ত ফ্যাল করে তাকিয়ে দেখল স্ক্রিনে কাউন্টডাউন চলছে, তাই জলদি ব্যাগ রেখে ফোন ধরল। ইশারায় নিহাতকে জানালো যে ভিডিও অন করেছে। ঠোঁটে ঠোঁট চেপে ফেলল আসমান, যদিও প্রকাশ হতে দিচ্ছে না, কিন্তু নীরব হাসির দমকে ওর হাত মৃদু কাঁপছে। গানের সঙ্গে নিহাদের নাচটা দেখার মতন। শাহরুখ খানের মতন পোজ দিয়ে এগিয়ে আসছে। অভাবনীয় ঘটনাটি ঘটল অন্তিম মুহূর্তে। পাশ দিয়ে হেঁটে যাওয়ার এক ইতালিয়ান তরুণী হঠাৎই ভিডিওর ফ্রেমে ঢুকে পড়ল। নিহাত বাধা তো দিলই না, বরং মেয়েটির হাত চেপে ধরে কাছে টেনে ঘুরিয়ে দিল। এক হাত কোমরে রেখে ঝুঁকিয়ে শেষ করলো সে ভিডিওটি। মেয়েটিও যেন বেশ ভীষণ মজা পেয়েছে, উৎফুল্ল হয়ে হাসলো। গানের অর্থ সে বুঝেনি, তবু ওই কাকতালীয় ঘটনায় অংশগ্রহণ করে ওর চেহারায় চাঁদের হাট খুলেছে যেন। এই বেলা, ছাও বেলো। উভয়ের ইতালিয়ান বাক্য বিনিময়ে জগতের সবথেকে নির্বোধ অভিব্যক্তি নিয়ে তাকিয়ে থাকলো আসমান। দুই আঙুলে ঠোঁট ছুঁয়ে ফ্লাইং কিস উড়িয়ে ফিরে এলো নিহাত। রমণীয় একগাল হেসে ধরল ভিন্ন পথ। আসমানের কাছে পৌঁছে বাঁকা হাসি হাসলো সন্তুষ্ট নিহাত। হা, দেখলে এই রোমিওর ক্যালমা? রোমে পা রেখেই 1 উইকেট ডাউন, একেবারে বোল্ড আউট। ভারতীয় বাংলা সিনেমা দেখা বন্ধ করো। ইস, কেন? তোমার বদলে কাউকে গুরুমানি বলে জ্বলে নাকি? শিরায় শিরায় রক্ত, নিহাত দেবের ভক্ত। শেষ থেকে শুরু, দেব নিহাদের গুরু। শুরু গেল পালিয়ে, নিহাত চর খেলো ঠাটিয়ে। এক ধাক্কায় তাকে সামনে থেকে সরিয়ে হনহন করে এগোলো আসমান। নিজেকে ওর হাসির পাত্র অনুভূত হচ্ছে। পিছনে নিহাত উচ্চ শব্দে খিলখিল করে হাসতে হাসতে পিছু নিল ওর। গাড়ি বাইরে আগে থেকেই প্রস্তুত ছিল। উভয় চড়ে বসতেই পাটি জমালো আস্তানার উদ্দেশ্যে। বিছানায় পড়ে পড়ে মরার মতন ঘুমুচ্ছে নিহাত। জেট ল্যাগের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি। ওর নিদ্রা ভঙ্গ করার প্রচেষ্টা চালালো না আসমান। ধবধবে সাদা টি শার্ট গায়ে জড়িয়ে ওর উপর লেদার জ্যাকেট টেনে চুপচাপ বাইরে বেরিয়ে পড়ল। রোমের দক্ষিণ প্রান্তে তুলনামূলক নির্জন এক স্থানে আবাসনের ব্যবস্থা করা হয়েছে তাদের। ছোট একতলা বাড়ি, আশেপাশে হাত 30 দূরে আরও কিছু এমন বাড়ি রয়েছে যার বেশিরভাগই বর্তমানে ফাঁকা পড়ে আছে। প্রায় শূন্য সড়ক ধরে ধীরে ধীরে এগোতে থাকলো আসমান। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, শুধুমাত্র নিজের মস্তিষ্কে ধার দিয়ে চিন্তার জগৎকে পরিব্যাপ্ত করার উদ্দেশ্যে এই গন্তব্যহীন যাত্রা। অবশেষে মাস পেরিয়ে সে ইতালিতে পৌঁছেই গিয়েছে। এই ঐতিহাসিক খ্যাতিসম্পন্ন রোমের বুকেই অবস্থান করছে ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনের টার্গেট, বিলাল রেহমান। নেহায়েত হেলাফেলা করার ব্যক্তিত্ব নয় সে। যথেষ্ট প্রতিপত্তি রয়েছে ইতালির কিংবা বাংলাদেশ জুড়েও। হাতে তথ্য থাকলেও তা যথেষ্ট নয়। আসমানকে নিজে পরিকল্পনা করেই এগোতে হবে একটু একটু করে। নিহাতকে এই মিশনে যুক্ত করার ইচ্ছা না থাকলেও শেষমেশ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। ছেলেটির পরীক্ষা শেষ হয়েছে মাত্র 2 দিন আগে। ভার্সিটির লম্বা ছুটি মিশনের পিছনে ব্যয় করার সম্ভাবনা আসে। একেবারে একলা আধারে হাতড়ে সময় নষ্টের তুলনায় সহযোগিতা গ্রহণ শ্রেয়। নিহাত অবশ্য সম্পূর্ণ মিশন সম্পর্কে এখনো ভালো মতো কিছুই জানে না। তাকে ওর কাজ আসমান বুঝিয়ে দেবে নিজের পরিকল্পনা পোক্ত করার পর। আবহাওয়া এখন মৃদু মেঘাচ্ছন্ন। বিকালের মুহূর্ত। দিবাকর ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিম প্রান্তে। এক গুমোট মাখানো ধূসর আভায় সে সিক্ত করে চলেছে ধরিত্রীকে। নির্জন প্রান্ত পেরিয়ে শহুরে এলাকায় প্রবেশ করায় আশেপাশের বহু প্রাচীন স্থাপত্যশৈলী
নজরে পড়ছে। এই শহর জুড়ে রয়েছে ঐতিহ্য, ইতিহাস, স্থাপত্য, চিত্রকর্ম এবং জাদুঘর। লিওনার্দো দা ভিঞ্চির মতো জগৎ বিখ্যাত কিংবদন্তির জন্মস্থান যে ইতালি, তাকে কিছুটা ঐতিহ্যবাহী বৈচিত্র্যপূর্ণ তো হতেই হয়। আশেপাশে মানুষজন হাঁটছে, একা কিংবা সঙ্গী সমেত। কেউ আপন নিয়ে ফিরছে, কেউ বা শখের পোষা প্রাণীকে নিয়ে ফিরছে প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিয়ে। আসমান নির্বিকার দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখল সবই। ওর মস্তিষ্ক জুড়ে বইতে থাকলো চিন্তার ধরপাকড়। বিলাল রেমান পর্যন্ত কিভাবে পৌঁছানো সম্ভব হতে পারে? নিশ্চয়ই নিজেকে এতটাও অনিরাপদ রাখবেন না তিনি। কেবি গ্রুপের সঙ্গে পাঙ্গা নিয়েছেন, এর অর্থ ভবিষ্যতের ঘটনাবলী নিশ্চয়ই উপলব্ধি করেছেন। সেক্ষেত্রে সম্পূর্ণ অজ্ঞাতভাবে কিভাবে অফিস কিংবা বাড়ি পর্যন্ত? আপনার কণ্ঠস্বর কিন্তু চমৎকার। সহসাই থমকে গেল আসমানের পদক্ষেপ। নিজের জায়গায় বরফখণ্ড হয়ে দাঁড়িয়ে থাকলো সে। এটা কি হলো? এত গুরুত্বপূর্ণ চিন্তার সময় এই কণ্ঠস্বরের অতর্কিত হস্তক্ষেপ মস্তিষ্কে কেন ঘটল? অজান্তেই নিজের কান চেপে ধরল আসমান। কি হয়েছে ওর? কবে থেকে এতটা অবাধ্য হলো ওর অন্তর? গুলশানের পাবলিক রেস্টরুমের ঘটনাটির 1 মাসেরও অধিক সময় অতিক্রান্ত হয়েছে। জাপানিজ রিপোর্টার কাইতো হত্যাকাণ্ড দেশের অঙ্গনে তোলপাড় চালিয়েছিল, যার ভুক্তভোগী হিসাবে কেবি গ্রুপের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় দেউলিয়ার পথে। সব কিছুই চিত্রের মতন স্পষ্ট, কোথাও কোনো ফাঁক ফোকর রাখেনি আসমান। কিন্তু এত যথার্থতার ভিড়েও ওর হৃদয়ে অবাঞ্ছিত দাগের ন্যায় রয়ে গিয়েছে এক অপ্রত্যাশিত কথোপকথন। কখনো স্বপ্ন হয়ে, কখনো না অতি গুরুত্বপূর্ণ কাজের মাঝে। ওই মধুর কণ্ঠস্বর বারংবার দাঁড়িয়ে বেরিয়েছে আসমানকে। আপন চিত্তকে নিয়ে নিজেই প্রশ্ন ছুড়েছে সে। এক নারী কণ্ঠের প্রতি প্রগাঢ় অনুভূতির পরিণতি কখনোই সুখকর হতে পারে না। এক অদেখা অপরিচিতা শুধুমাত্র কণ্ঠস্বরের জাদুতে কিভাবে সে আচ্ছন্ন করতে পারে পাথরের হৃদয়কে? এ কেমন অনুভূতি? আসমান তো ভেবেছিল কারো প্রতি কোনোদিন অনুভূতি সৃষ্টি করা ওর অন্তরের পক্ষে সম্ভব নয়। ভাগ্য তাকে এক অনিশ্চিত দোটানায় কেন ফেলল? বেশি ভাবছো আসমান, অতিরিক্ত চিন্তা করছো। অনুভূতি অপ্রয়োজনীয়, 2 দিনের উত্তেজনা, অতঃপর ধ্বংস। অন্তরের বাণী প্রতিধ্বনিত হয়ে চলল মস্তিষ্ক জুড়ে। এসব ভাবার সময় কিংবা প্রয়োজন কোনোটাই নেই ওর জীবনে। কয়েক মিনিটের কথোপকথন কখনোই পুনরায় কাকতালীয় ও সাক্ষাতের উদ্ভব ঘটাতে পারে না। বাস্তব জীবন এটি শেক্সপিয়রের লিখিত ড্রামার প্লট নয়। মাথা ঝেড়ে কিছুই হয়নি এমন ভঙ্গিতে পুনরায় হাঁটতে থাকলো আসমান। পাশেই পার্ক, ওপাশে মাঝারি আকৃতির লেক প্রবাহমান। হাঁটতে হাঁটতে সরু পথের একদিকে দণ্ডায়মান অচেনা প্রজাতির উদ্ভিদ এবং কালো পাথরে তৈরি গ্রিক দেবদেবীর মূর্তিগুলো নজরে পড়ল ওর। মৃদু এক শীতল বায়ু খেলে কিঞ্চিত শিহরণ তুলল ওর শরীর জুড়ে। ভাগ্য যেন ভ্রুকুটি করলো আসমানকে। বাস্তব জীবন ড্রামার প্লট নয়, তবে কি ড্রামা বাস্তবতা হতে উৎসাহী নয়? এই জগৎ বড়ই রহস্যময়। সর্বোচ্চ অসম্ভব ঘটনা এই জগতে অহরহ ঘটে, যার কারণে মানবজাতি এর একটি নাম সৃষ্টি করতে বাধ্য হয়েছে, কাকতালীয়। অতর্কিতে কর্ণকুঠরে ভেসে এলো গিটার এবং তালে তালে করতালের মূর্ছনা। অতঃপর অসম্ভব এক সুরেলা কণ্ঠস্বর। মেইলি মাধুর্যপূর্ণ কণ্ঠটি যেন সমগ্র অঙ্গ জুড়ে প্রশান্তির আবহ ছড়িয়ে দিল। ইতালির প্রান্তরে নজরুল গীতি এক নারী গায়িকা। সঙ্গীতের প্রবাহ যেন আসমানের পাথর অন্তরে জোরপূর্বক চির ধরিয়ে প্রবেশ করল অভ্যন্তরে। অদ্ভুত পরিচিত ঠেকছে এই কণ্ঠ। এমন সুধা বর্ষণ আসমানের কর্ণগহ্বরে ওই একবারই হয়েছিল। ঝট করে ঘুরে গেল সে। স্বয়ংক্রিয়ভাবে পদযুগল তাকে নিয়ে চলল সঙ্গীতের উৎসবের সঙ্গে। ঝট করে ঘুরে গেল সে। স্বয়ংক্রিয়ভাবে পদযুগল তাকে নিয়ে চলল সঙ্গীতের উৎসবের সন্নিকটে। বিকালের আভায় পার্কের বেঞ্চের আশেপাশে ঘাসে বিছানো ভূমিতে বসে তরঙ্গ খেলায় মেতেছে একদল তরুণ তরুণী। সকলের মাঝে নজর কাড়া ঠেকল একমাত্র বাঙালি রমণীকে।
শুভ্র বর্ণের এক শাড়ি পরিহিত অবস্থায় ভূমিতে আঁচল এলিয়ে সঙ্গীতের সুর সৃষ্টিতে মগ্ন সে। দীর্ঘল কুচো বরণ কেশ পিঠে ছড়িয়ে উর্মিমালার ন্যায় ছড়িয়ে পড়েছে ভূমির আঁচলের উপর। কানে গুজে রাখা শুভ্র গোলাপের অংশখানি পিছন থেকেও স্পষ্ট প্রদর্শিত হচ্ছে। দিবাকরের দীপ্তি ছুঁয়ে দিয়েছে ওর সর্বাঙ্গ। বায়ু প্রবাহে দুলে চলেছে ওর দীর্ঘল কেশরাশি। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করছে কণ্ঠের নজরুল গীতির সঙ্গীত শৈলী। আপন সত্তা সম্পূর্ণ বিলীন হয়েছে আসমানের। পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ আপতিত হয়েছে। গানের প্রতি কোনো টান ওর কোনো কালেই ছিল না, কিন্তু এই সঙ্গীত তাকে আবেশিত করে তুলছে প্রচণ্ডভাবে। হৃদয় সম্পূর্ণ আচ্ছন্ন হয়েছে এক অনুভূতিপূর্ণ অভিপ্রায়। এই কণ্ঠস্বর এবং সেই অপরিচিতা কেন বারবার ধুয়ে ধুয়ে চার মিলিয়ে চলছে ওর বেহায়া অন্তর। শুধুমাত্র আসমানই নয়, বরং পার্কে উপস্থিত অন্যান্য ইতালিয়ান নাগরিকগণও নিজেদের বিলিয়েছে এক বাঙালি রমণীর সুরের মূর্ছনায়। কয়েকজন ভিডিও ধারণ করছে ব্যক্তিগত ফোনে, এক সুখকর মুহূর্তের স্মৃতি হিসেবে। কিছু সময় সঙ্গীতের সমাপ্তি ঘটল, তবুও দূরীভূত হলো না অন্তরের আবেশ। কয়েক মুহূর্ত নীরবতা, দূরে উড়ন্ত পাখির ঝাঁকের কিচিরমিচির কলকাকলি কানে এলো, অতঃপর করতালিতে উদ্ভাসিত হলো প্রাঙ্গণ। অসাধারণ সমস্বরে উচ্চারিত হলো ইতালিয়ান শব্দটি। রীতিমতো শ্বাসরুদ্ধ হয়ে চেয়ে রইল আসমান। বাঙালি রমণী ঘুরে বসেছে। তীব্র বায়ুপ্রবাহ ওর কেশ এলোমেলো করে দিল। হাত দিয়ে তা গুছিয়ে নিতেই চেহারা প্রদর্শিত হলো। তাতে আসমানের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্থবির হয়ে পড়ল। যেন রমণী নয়, কোনো স্বর্গীয় দেবীর প্রতি দৃষ্টিপাত করেছে ওর নয়ন যুগল। উজ্জ্বল বর্ণে টানা টানা কাজল রেখা খচিত আঁখি জোড়া, ঈষৎ উঁচু নাকের প্রান্তে বক্ররেখায় উদ্ভাসিত অধর যুগল, পরিপূর্ণ মুগ্ধধারায় হাসিতে চুলে আচ্ছাদিত ললাটের মাঝ বরাবর ছোট্ট কালচে টিপ। অতিরিক্ত কিছুই নেই। কাজল এবং অধরের চকচকে গ্লস ব্যতীত নেই ভিন্ন কোনো প্রসাধনের অস্তিত্ব। তবুও অদ্ভুত এক দীপ্তি চেহারা জুড়ে, অদ্ভুত সম্মোহনী ক্ষমতা বিস্তৃত হাসির ফোঁহারায়। দৃষ্টি সরাতে অস্বীকৃতি জানালো হৃদয়। কতক্ষণ চেয়েছিল আসমান জানা নেই। ওর সম্বিত ফিরল যখন রমণী এবং ওর সঙ্গীগণ ভূমি ছেড়ে উঠল তখন। এতক্ষণ ধরে এক রমণীর পানে নির্লজ্জভাবে তাকিয়েছিল অনুধাবন করে আসমান দ্রুতই উল্টো ঘুরল, হাত রাখলো বুকের বা পাশে। ধুক ধুক ধ্বনি ভেসে আসছে। কি আশ্চর্য! এ কি হৃদস্পন্দন? ওর হৃদয় আদৌ ছিল কোনোদিন? মধুর এক সুঘ্রাণ নাকে ঠেকল। ওর থেকে কয়েক হাত দূরের পথ পেয়েই এগিয়ে যাচ্ছে অপরিচিতা সঙ্গী, বন্ধু বান্ধবদের সঙ্গে চলমান রসিকালাপ। আসমান এক মুহূর্ত দ্বিধা করল, এগিয়ে অতঃপর পুনরায় পিছিয়ে পড়ল, নিজের পথ দেখার কথা ভাবল। কিন্তু পরক্ষণেই নিজের দৃষ্টি জুড়ে ভেসে উঠল এক বর্ণহীন সাদা কালো চিত্র। এক রমণী, ওর পরিধানের শুভ্র শাড়ি এবং একই ধরনের দীর্ঘল কালো চুল, চুড়ি ভর্তি দুহাত মেলে ডাকছে কাছে আসমানকে। ভ্রু কুঞ্চিত হলো আসমানের। ঝট করে উল্টো ঘুরে হনহনিয়ে চলল বন্ধু বান্ধবদের দলের নিকট। এক্সকিউজ মি। ঘুরে চাইল সকলে। মাথা কাত করে ওর অবয়বে দৃষ্টির আপতন ঘটালো শাড়ি পরিহিত সুদর্শনা। ওর সুগভীর নেত্র মাঝে চেয়ে শক্ত ঢোক কলথকরণ করলো আসমান। স্থির কণ্ঠে শুধালো, হ্যাভ উই মেট বিফোর? রমণী এক মুহূর্ত তাকিয়ে থাকলো। ঢেউ খেলানো ভ্রুযুগল ওর কুঁচকে এলো মনোযোগে। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে সক্ষম আসমান বর্তমানে। রমণীর অধরে হাসির জোয়ার উঠল খানিক বাদে। আই থিঙ্ক ইউ ডিড। এগুলো সে কয়েক পা আসমানের মুখোমুখি দাঁড়ালো। বায়ুও যেন উন্মাতাল হয়ে উঠল। উড়ল আঁচল, এলোমেলো হলো পাথর মানবের ললাটের চুলগুচ্ছ। তবুও একে অপরের দৃষ্টি মাঝে সম্মোহিত উভয়। পৃথিবী গোলাকার, তাই না মিস্টার ব্রোকেন হার্ট? মাথা ঝুলিয়ে এক নজর ভূমিতে তাকিয়ে পুনরায় চোখ তুলল আসমান। কোনো ভুল নেই, না ওর না এই রমণীর। দরজার দুপাশে পিঠ ঠেকানো হতে এখন তাদের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে ভাগ্য দেবতা। পুরুষ যদি কোনো নারীর মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি অনুভব করে,
তাহলে সে নিশ্চিতভাবে সেই রমণীর প্রতি আকৃষ্ট হবে। আজে বাজে কথা। সত্যি বলছে আসমান ভাই, এটা আমার কথা নয়, এটা দর্শন এবং মনোবিজ্ঞানের কথা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।